দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব, সেই আলোচনা অঙ্গনে অনুপ্রবেশ করার আগে বিষয়টাকে সহজ প্রাঞ্জল করে নেওয়ার জন্যে একটি উদাহরণ নেবই। ধরে নাও দুজন একই রকমের ভয়ঙ্কর মুমূর্ষু রোগী। এই দুই রোগীর ক্ষেত্রে ডাক্তারবাবু শেষ জবাব দিয়েছেন। এর মধ্যে একজন বাড়ি ফেরার পথে মৃত্যুবরণ করলেন, কিন্তু অপরজন বাড়ি ফেরার পথে কোনো এক মহাপুরুষের হাতের ছোঁয়ায় নব জীবন লাভ করলেন। প্রথম যে ঘটনাটা ঘটল, এটি একেবারেই লৌকিক বিষয়, একেবারেই বাস্তব ঘটনা। কিন্তু দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে আমরা সবাই বলবো এটি একটি অলৌকিক ঘটনা। এই অলৌকিক বিষয়ে নামাঙ্কিত তোমাদের জন্য পাঠ্য গল্পটি এখন আমাদের আলোচ্য বিষয়। এই গল্পটির রচয়িতা পাঞ্জাবি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক কর্তার সিং দুগ্গা। আর এই গল্পটিকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন অনিন্দ সৌরভ। বিষয়ে অনুপ্রবেশ করার আগে একবার অলৌকিক এই শব্দটি, যেটি আমাদের গল্পের শিরোনাম, তার আভিধানিক অর্থ একবার দেখে নিতে হবে। অলৌকিক শব্দটিকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে নয় লৌকিক এই দুটো শব্দ মেলে। আর লৌকিক শব্দটিকে ভাঙলে পাওয়া যায় লোক যুক্ত ইক প্রত্যয়, অর্থাৎ লোক শব্দের ইক প্রত্যয়, মানে লোক সম্বন্ধীয়। তাহলে যেটা লোক সম্বন্ধীয় নয় তাকে বলা হবে অলৌকিক। অলৌকিকতার অর্থ হল অসামান্য, অসাধারণ, অপার্থিব, স্বর্গীয়, বিরল প্রভৃতি। এই বিশেষণ পদটি মূলত প্রয়োগ করা হয়ে থাকে বিশেষ কিছু ঘটনার ক্ষেত্রে। এবার চলে আসব গল্পের উৎস সন্ধানে। এই যে কর্তার সিং দুগ্গা, ইনি ছিলেন বহু ভাষাবিদ। তিনি প্রথমত গল্পগুলোকে নিজের মাতৃভাষায় পাঞ্জাবিতে লিখতেন। পরবর্তীকালে তিনি নিজেই আবার হিন্দি, ইংরেজি, উর্দু প্রভৃতি ভাষায় অনুবাদ করেছেন। তো তার ইংরেজি অনুবাদের নাম দ্য মিরাকেল। এই দ্য মিরাকেলকে বাংলায় অলৌকিক নামে নামাঙ্কিত করেছেন অনিন্দ সৌরভ তার জ্যোৎস্না রাতে ট্র্যাজেডি নামক গ্রন্থে। এবার আমরা চলে আসব মূলত আলোচনার প্রেক্ষাপটে।
এই আলোচনাটা করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নেই। এই যে গল্পটি তোমাদের পাঠ্য রয়েছে, এটি খুব সহজ, সরল, প্রাঞ্জল। অতএব ঘটনা আমি উল্লেখ করব না, তার বর্ণনাটাও করতে চাইছি না। তোমরা নিজেরাই বার দুয়েক গল্পটি পড়ে ফেললে অতি সহজে গল্পের বিষয়বস্তু পেয়ে যাবে। আমরা চলে আসব এই গল্পের একেবারে বিশ্লেষণে। গল্পটিকে দুটো ভাগে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে। ভাগগুলো কি কি? একটি ভাগ আমরা বলবো গল্পকথকের মায়ের মুখ থেকে শোনা জনপ্রিয় প্রচলিত গুরু নানক সম্বন্ধীয় গল্পকথা। আর দ্বিতীয় অংশটি রয়েছে গল্পকথকের মায়ের বান্ধবীর মুখ থেকে শোনা একেবারে জীবন্ত ঘটনা। দুটো ঘটনাকে একেবারে একই বন্ধনীতে রেখে কর্তার সিং দুগ্গা মূলত দেখাতে চেয়েছেন অবিশ্বাসী মন কিভাবে বিশ্বাসী হৃদয়ে রূপান্তরিত হয়। এই রূপান্তরের কাহিনী বা ভাবনাকে আমরা এবার বিশ্লেষণের আলোকে আনছি। এই গল্পে প্রথম অংশে আমি আগে বলেছি যে শিখ ধর্মের প্রবক্তা প্রথম গুরু নানকের একটি অলৌকিক কাহিনী উল্লেখ করা রয়েছে। এই কাহিনীটি গল্পকথক শুনেছেন তার মায়ের মুখ থেকে। এই কাহিনীটাকে উপস্থাপন বা পর্যালোচনা করার আগে এই কাহিনীর মধ্যে থাকা তিনটি চরিত্র সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ করে নেই, এই তিনটি চরিত্র কিন্তু একেবারে ঐতিহাসিক চরিত্র। চরিত্রে কেন্দ্রবিন্দুতে রয়েছেন গুরু নানক। এই গুরু নানক যার জন্ম হয়েছিল তালওয়ান্দি বা নানকানা সাহেব, বর্তমানে পাকিস্তানে এই জায়গায় 1469 খ্রিস্টাব্দে। তিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন। তার সম্বন্ধে বাকি কথাটা পরে বলছি। এই গল্পের দ্বিতীয় চরিত্র ভাই মর্দানা। তিনিও গুরু নানকের একই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন গুরু নানকের 10 বছর আগে, অর্থাৎ 1459 খ্রিস্টাব্দে। এই দুজনের মধ্যে একটি সম্পর্কটুকু বলে নেই। গুরু নানক যেখানে গুরু, তার শিষ্য মর্দানা। এই দুজনের যেন একে অপরের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গুরু নানক যে স্তোত্র রচনা করতেন আর তাকেই সুর দিয়ে রবাব নামক বাদ্যযন্ত্রে গান করতেন মর্দানা। গুরু নানক পৃথিবীর বিভিন্ন স্থানে পদব্রজে ভ্রমণ করেছেন, আর তার সঙ্গে সঙ্গী ছিল কিন্তু এই মর্দানা। আরেকটু বলে নি, গুরু নানক যেখানে তথাকথিত হিন্দু অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছেন, মর্দানা কিন্তু জন্মেছেন
মুসলমান পরিবারে, অর্থাৎ হিন্দু আর মুসলমান দুই পরিবারের মানুষ যেন একই বৃন্তে তারা পথ চলা শুরু করেছে। এই প্রথম গল্পের তৃতীয় যে চরিত্রটি, ওটি হল বলি কান্ধারী। এই বলি কান্ধারী 1476 খ্রিস্টাব্দে আফগানিস্তানের কান্দাহারে জন্মগ্রহণ করেছিলেন। ইনি জাতিতে ছিলেন মুসলমান। ইনি একজন ধর্ম সাধক ছিলেন, কিন্তু এর মধ্যে ধর্মে অসহিষ্ণুতা ভাব জন্মগ্রহণ করেছিল। আমরা যে গল্পটি আলোচনা করব, ওই গল্পের স্থলে তাকে সাধনা করতে দেখা গেছে এবং তিনি গুরু নানকের জনপ্রিয়তায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু একেবারে পরবর্তীকালে ইনি গুরু নানকেরও আশ্রয় গ্রহণ করেছিলেন। এই তিনটি চরিত্র ছাড়াও এই প্রথম অংশের গল্পে একটি স্থানের কথা আমাদেরকে বলতেই হবে। স্থানটা হচ্ছে কি? হাসান আবদুল্লাহ। এটি কোথায়? বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের প্রদেশে আটক জেলার রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত। এখানে পাঞ্জা সাহেবের গুরুদ্বার রয়েছে, আর এই স্থানটা উল্লেখ রয়েছে চৈনিক পরিব্রাজক হিয়েনসাংয়ের লেখাতে এবং আইনি আকবর গ্রন্থে। এই স্থান এবং চরিত্রের ভিত্তি করে আমি প্রথম অংশের কাহিনীটাকে একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করছি। হাসান আবদুল্লাহর জঙ্গলে সশিষ্য গুরু নানক যখন আসছিলেন, তারই শিষ্য মর্দানা জল তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। তিনি গুরুর ইচ্ছায় 3 বার পাহাড়ের চূড়ায় উঠেও ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসেন। তিনি পরবর্তীকালে গুরু নানকের কৃপায় সামনে পাথর তুলে জলের ঝর্ণা পান, তৃষ্ণা নিবারণ করেন। আর বলি কান্ধারী তিনি উপর থেকে পাথরে যে চাংড়া গড়িয়ে দিয়েছিলেন, সেই চাংড়াকে হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন গুরু নানক, এবং সেখানে নাকি পাথরের গায়ে গুরু নানকের হাতের চিহ্ন এখনো রয়ে গেছে। এই ঘটনার উপর ভিত্তি করে এই কাহিনীটি দাঁড়িয়ে রয়েছে। এই কাহিনীটি কথককে শুনিয়েছেন একদিকে কথকের মা, অপরদিকে তিনি শুনিয়েছেন গুরুদ্বারে বার কয়েক এবং বিদ্যালয়ের শিক্ষকের কাছে। এখানে এই গড়ন্ত পাথরের চাংড়াকে হাত দিয়ে আটকে দেওয়াটা কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা, এটা নিয়ে জোরদার প্রশ্ন তুলেছে গল্প কথক, এবং তিনি বার কয়েক বিতর্ক করতে চেয়েছেন। অবশেষে শিক্ষক মহাশয় জানিয়েছেন যিনি পারেন তিনি সবই পারেন। এই কথাটুকু শুনে তর্কে তিনি ক্ষান্ত হলেও তার মনের মধ্যে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। এবার চলে আসি এই প্রথম অংশের গল্পের একেবারে বিশ্লেষণে। এই গল্পে একেবারে সূত্রপাতে
যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, সেই প্রেক্ষাপটে একটি প্রাকৃতিক পরিবেশকে অঙ্কন করা হয়েছে। পরিবেশটা কেমন? ভয়ঙ্কর গরম, গনগনে রোদ, চতুর্দিকে শুনশান, রয়েছে পাথরের চাই আর ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, সেখানে মানব নেই। অর্থাৎ ভয়ঙ্কর গ্রীষ্মকালে প্রকৃতির রুদ্ররূপের মধ্য দিয়ে এই কাহিনীর প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। এই প্রেক্ষাপটটি নির্মিত হয়েছে হাসান আবদুল্লাহর জঙ্গলে। আর এই জঙ্গলে পথ দিয়েই যাচ্ছিলেন সশিষ্য গুরু নানক, আর সেখানেই ওই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে একবার প্রথম চরিত্র গুরু নানকের ভাবনাটাকে আমরা দেখে নেব। ওই পথে যাওয়ার সময়ে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে ভাই মর্দানা। যখন তিনি তৃষ্ণার কথা ব্যক্ত করেন, গুরু নানক তাকে সবুর করতে বলেছেন আর ঈশ্বরের অভিপ্রায় বলেও জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন কিছু দূরে গেলে গ্রাম পাওয়া যাবে, সেখানে তৃষ্ণা নিবারণ ঘটবে, এখানে জলের কোনো বন্দোবস্ত নেই। অর্থাৎ গুরু নানক তার স্বাভাবিক ভাবনা দিয়ে মর্দানাকে ক্ষান্ত করতে চেষ্টা করেছেন স্বাভাবিক মানবিক বক্তব্য দিয়ে। কিন্তু গুরু নানকের কাছে মর্দানার তৃষ্ণার্ত রূপ, তার কাতরতা, সেই সঙ্গে সঙ্গে মর্দানার একঘেয়েমি ভাবনা নানককে যেমন হাসির উদ্রেক করিয়েছেন, তেমন কিছুটা বিরক্তিও করিয়েছেন। গুরু নানক এই শিষ্যের জন্য ওই ভয়ঙ্কর রুদ্র পরিবেশে তিনি ধ্যানে বসেছেন এবং জানিয়েছেন সামনের পাহাড়ের উপরে বলি কান্ধারীর কুটির রয়েছে, তার কুয়ো রয়েছে, সেখানে গেলে জল পাওয়া যাবে। তাহলে দেখে নাও, একজন মহামানব কেবলমাত্র সাধনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে অবস্থাটি বুঝতে পেরেছেন কোথায় কি রয়েছে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে অবশ্যই সম্ভব নয়। এটি আমাদের মতো সাধারণ মানুষের কাছে অবশ্যই এক অলৌকিক বিষয়। এই যে গুরু নানক কেবল ধ্যানের মাধ্যমে জলের সংস্থানের কথা জানায়নি, এবং তিনি কিন্তু মর্দানাকে সেখানে গিয়ে জল চাওয়ার কথা বলেছেন। মূলত কথা কি? শিষ্যকে পরীক্ষা করার জন্য, শিষ্যকে তার শান্তি দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য গুরু নানকের এই প্রয়াস। আর মর্দানা সেই ভয়ঙ্কর গরমে পাহাড় ভেঙে তিনবার পাহাড়ের চূড়ায় গিয়েছেন, ব্যর্থ মনোরথ হয়ে, আরো ক্লান্ত, আরো তৃষ্ণার্ত, মৃতপ্রায় হয়ে ফিরে এসেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে, যদি গুরু নানক ত্রিকালদর্শী হন, যদি তিনি ভূত ভবিষ্যৎ বুঝতে পারেন, তাহলে ওখানে তিনি তার শিষ্যকে আর পাঠাতেন না। কিন্তু শিষ্যেরও তো যেখানে পরীক্ষার প্রয়োজন রয়েছে, যে শিষ্য গুরু বাক্যকে প্রথমত না শুনে জল চেয়েছে, তারও একটু বোঝার প্রয়োজন যে গুরু বাক্য শুনলে
তাকে ওই কষ্টটি অনুভব করতে হতো না, যদিও এর পেছনে অন্য অলৌকিক ভাবনা নিহিত রয়েছে। গুরু নানক মধ্যে রয়েছে শিষ্যের প্রতি সস্নেহ ভাব, আর রয়েছে বলেই তো মূর্ছিত মৃতপ্রায় মর্দানাকে সামনে পাথরটি তুলতে বলেছেন, আর তোলার সঙ্গে সঙ্গে জলের ফোয়ারা বেরিয়ে এসেছে। যেখানে এক ফোঁটা জলের জন্যে মর্দানাকে এতবার ওঠানামা করতে হয়েছে, এখন তার সামনে জলের ফোয়ারা, চতুর্দিকে জলে থই থই করছে। এটা অবশ্যই আর এক অলৌকিক ভাবনা। সর্বোপরি ওই নানকের মধ্যে শান্ত ভাব রয়েছে, স্থিরতা রয়েছে, আর রয়েছে বলে মর্দানা বারবার বলি কান্ধারী গুরু নানককে নিন্দা করেছেন, গালাগাল দিয়েছেন। এ কথাটা শোনার পরেও তিনি স্থির থেকেছেন। সর্বোপরি যখন বলি কান্ধারী উপর থেকে পাথরে চাঙড় গড়িয়ে দিয়েছিলেন, তাকে জয় নিরঙ্কার বা ঈশ্বর নিরাকার বলে হাত দিয়ে আটকে দিয়েছিলেন। মূলত গুরু সুলভ সমস্ত ভাবনাগুলো গুরু নানকের মধ্যে নিহিত রয়েছে। চলে আসবো দ্বিতীয় চরিত্র মর্দানা সম্পর্কে। মর্দানা তৃষ্ণায় কাতর হয়েছেন, জলের জন্য কাকুতি মিনতি করেছেন, আর গুরুর আদেশকে শিরোধার্য করে সেই ভয়ঙ্কর গরমের মধ্যেও পাহাড়ে তিনবার উপরে উঠেছেন। আর কি গুরু নিন্দায় তিনি মর্মাহত হয়েছেন, আর গুরুকে তিনি শ্রদ্ধা বা স্মরণ করেছেন বারবার। আর এই গল্পের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বস্তু হলো জলের জন্য মর্দানা অবস্থা। হাসান আবদাল্লের জঙ্গলে আমি বলে দিয়েছি কিরকম প্রাকৃতিক প্রচণ্ডতার, তাপের প্রচণ্ডতা রয়েছে। সেই ভয়ঙ্কর তাপের মধ্যে তৃষ্ণার্ত মর্দনার অবস্থা হয়েছিল জল ছাড়া মাছের মতো। এই তৃষ্ণার্ত মর্দনা গুরুর কথা মতো জল পান করে তৃষ্ণা নিবারণের জন্য প্রচন্ড গনগন গরমে ঘেমে নিয়েও পাহাড়ে উঠেছে। একে গরমের পরিবেশ, তার উপর তৃষ্ণার্ত, তারপর পাহাড় ভেঙে উপরে ওঠা। আবার সেখানে ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন। দুঃখে ক্ষোভে তিনি জর্জরিত হয়েছেন, কিন্তু গুরু নানক তাকে দ্বিতীয়বার আবার যেতে বললেন ওই পাহাড়ের চূড়ায় নিজেকে দরবেশ নানকের অনুচর পরিচয় দিতে। বাধ্য হয়ে সেই করুণ অবস্থায় তার গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে গা দিয়ে ঘাম ঝরছে, তিনি কিন্তু গিয়েছিলেন পাহাড়ের চূড়ায়। আবার ব্যর্থ হয়ে তিনি ফিরে এসেছেন। তার অবস্থা তিনি আর বাঁচবেন ঠিক নেই। সেই পরিবেশে তাকে আরেকবার উপরে যেতে বলেছেন গুরু নানক। প্রায় মৃতপ্রায় হয়ে বলি কান্ধারির পায়ে লুটিয়ে পড়েছিলেন এক ফোঁটা জলের জন্য। এবারও ব্যর্থ হয়েছেন, তাই মূর্ছিত হয়ে তিনি আবার ফিরে এসে পড়েছেন গুরু নানকের পায়ের কাছে। তাহলে স্বাভাবিক কারণে বুঝতে পারছো জলের জন্য মর্দানার কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। আমরা চলে আসবো এই প্রথম অংশের গল্পে বলি কান্ধারির সম্পর্কে। আমি আগেই বলে দিয়েছি বলি কান্ধারি কিন্তু গুরু নানকের জনপ্রিয়তা কিছুতেই সহ্য করতে পারতেন না।
যখন তার কাছে মার্দানা জলের জন্য গেল, তাকে দেখে মনে হয়েছিল তিনি এক দয়ালু কৃপালু মানুষ, তাই তিনি কুয়োটাকে তিনি দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু গুরু নানকের নাম শুনে তিনি ক্রুদ্ধ হয়ে গেছেন। তৃষ্ণার্ত, কাতর, বিধ্বস্ত, পরিশ্রান্ত মর্দানাকে বারবার ফিরিয়ে দিয়েছেন। এই যে ফিরিয়ে দেওয়াটা কোন সাধু সুলভ আচরণ নয়। তার মধ্যে ক্রোধ বা ঘৃণা, রাগ বোধটা বড় হয়ে দেখা দিয়েছে। এতে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য ত্যাগ করলেই সাধু হওয়া যায়। সেখানে মর্দানা ক্ষোভকে, রাগকে ত্যাগ করতে পারেনি। মর্দানা বলি কান্ধারী ত্যাগ করতে পারেনি বলে তিনি কিন্তু প্রকৃত দরবেশ নন। শুধু তাই নয়, তিনি নানকে কাফের বলে উল্লেখ করেছেন। কারণটা কি? আগে বলেছি তিনি মুসলমান ধর্মাবলম্বী আর নানক ছিল হিন্দু। আর বিজাতীয়দের মুসলমানরা কাফের বলে চিহ্নিত করে। আবার কি নানকের শক্তি নিয়েও, অলৌকিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কি বলেছেন? যেখানে গুরু নানক নিজেকে পীর বলে বলেন, সামান্য জলের ব্যবস্থা করতে পারেন না তৃষ্ণার্ত শিষ্যের জন্য। এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু বলি কান্ধারীকে প্রকৃত সাধুতে বা দরবেশে পরিণত করে না। আবার তার মধ্যে ক্ষোভটা আরো কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে দেখো। যখন তিনি তার কুয়োতে দেখলেন জল নেই, নিচে জল থই থই করছে, বাবলা তলায় বসে রয়েছেন সশিষ্য গুরু নানক, তাকে ধ্বংস করে দেওয়ার জন্য বড় পাথরের চাঙড় উপর থেকে গড়িয়ে দিলেন। এই ভাবনার মাধ্যমে তার কিন্তু সহিংস মানসিকতা রয়েছে। প্রসঙ্গত বলেনি, এই ঘটনার পর বলি কান্ধারী কিন্তু সম্পূর্ণ বদলে গিয়েছিলেন। তিনি গুরু নানকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আসলে আমি আগেই বলেছি গুরু নানকের অভিপ্রায় কি ছিল। যেমন মর্দানাকে তৃষ্ণা নিবারণ করার জন্য প্রচেষ্টা ছিল, ঠিক তেমনি ক্রুদ্ধ, রাগী, অহংকারী বলি কান্ধারীকেও শুধরানো প্রয়োজন ছিল। যদি এই অংশটি আমাদের উল্লেখিত নেই। এই কাহিনীর অংশের মধ্যটা কবি মধ্য থেকে গল্পকথকের অবিশ্বাস বারবার জন্ম নিয়েছে যে না হলে মেনে নেওয়া গেল পাথর তুলতে গেলে সন্ধান মিলল, কিন্তু গড়ন্ত পাথরটাকে আটকে দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। লৌকিক মানুষের ক্ষেত্রে কিন্তু কিন্তু যিনি মহাপুরুষ, মহামানব, তার ক্ষেত্রে সবই সম্ভব। আর সম্ভব বলে এখানে পাথরটা কিন্তু থেমে যায়। আর হাতের চিহ্ন নাকি এখনো রয়েছে, আর সেই জায়গার নাম হয়েছে আমাদের পাঞ্জা সাহিব। প্রথম অংশের বিশ্লেষণ আশা করছি তোমরা অনুধাবন করতে পেরেছ। আর এই ঘটনা ঘটেছে একটু বলে নেই মোগল যুগে পঞ্চদশ শতকে। সেখান থেকে চলে আসবো একেবারে ইংরেজ যুগে, অর্থাৎ বিংশ শতকে। 500 বছর পরেও এই কাহিনীটা মানুষের মনের মধ্যে কতটা গেঁথে রয়েছে তার প্রমাণ পরবর্তী অংশে রয়েছে। আর এই অংশটি আলোচনা করার সময়ে একটু আমাদেরকে দুটো বিষয় সম্বন্ধে জেনে নিতে হবে। একটি হচ্ছে পাঞ্জা সাহেব। পাঞ্জা সাহেব এই অঞ্চলটি বর্তমানে রয়েছে পাঞ্জাবের একটি ছোট শহর আর রেল স্টেশন। আর এখানে একটু জেনে নিতে হবে শাখা। শাখাটা কি?
এই শাখাটা সম্পর্কে বলে নেই, এটা একটি পাঞ্জাবি শব্দ। শাখাটা কি? কোনো ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণের ঘটনাকে শাখা বলা হয়েছে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে পাঞ্জাবে এমনই বহু শাখার ঘটনা ঘটেছে। এই শাখা হলে কি ঘটতো না, বাড়িতে অরন্ধন, রান্না হতো না, আর রাতে মেঝেতে শুতে হতো। তখন এই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে পাঞ্জাব বা পাঞ্জাবের মানুষরা বারবার গর্জে উঠেছে। ওই অত্যাচারের বিরুদ্ধে তারা বারবার শাখা পালন করেছে। এমনই বহু ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। আমরা ইতিহাসের দিকে যাব না, আমরা চলে আসবো কাহিনীতে। পাঞ্জা সাহেবে এমন একটা শাখা ঘটেছে। এই কাহিনীটা শুনেছে গল্পকথকের মায়ের বান্ধবীর মুখ থেকে। কাহিনীটা আমরা বিস্তৃত আলোচনা করছি না, শুধু 2-4টি কথা বলে নিচ্ছি। পাঞ্জাবে ব্রিটিশদের নির্বিচারের গুলিতে আবাল বৃদ্ধ বনিতা, শিশু, নারী, যুবক, বৃদ্ধ অনেকে নিহত হয়েছে। বাকি আহত মানুষরা প্রায় মৃতপ্রায়। তাদেরকে অন্য শহরে নিয়ে যাওয়া হবে ওই পাঞ্জা সাহেব রেল স্টেশনের উপর দিয়ে। এ বিষয়টি জানতে পেরেছে পাঞ্জাবের মানুষ। ধর্মীয় বিশ্বাস, গুরু নানকের প্রতি আস্থা রয়েছে। যেখানে গুরু নানক 500 বছর আগে শিষ্য মর্দনাকে তৃষ্ণা নিবারণ করেছিলেন, সেই স্থানের উপর দিয়ে দেশপ্রেমিক মানুষরা অর্ধমৃত হয়ে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হয়ে যাবে, তা কিন্তু পাঞ্জাবি মানুষরা মেনে নিতে পারেনি। তাদের ক্ষুধার খাদ্য আর তৃষ্ণা নিবারণের জলের তারা ব্যবস্থা করতে চায়, আর করার জন্য স্টেশন মাস্টারের কাছে আবেদন করে, টেলিগ্রাফ করে। কিন্তু ব্রিটিশ অত্যাচারী সরকার সিদ্ধান্তে অনড়, ট্রেন কোথাও থামবে না। কিন্তু যেখানে মর্দানা তৃষ্ণা নিবারণ করেছিলেন